Hello student, welcome to our next class. আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা সম্পর্কে। স্থিতিস্থাপকতা জিনিসটা কি না, আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে একটা রাবারের ব্যান্ডকে যদি আমরা একটু টেনে বাড়াই, ওইটা যতক্ষণ আমরা ওই বাইরে থেকে বল প্রয়োগ করলাম অর্থাৎ টানলাম, রাবারের ব্যান্ডটা বাড়ে। কিন্তু যেই আমরা ওই বলটাকে সরিয়ে নিই, ছেড়ে দিলেই কি হয়, রাবারের ব্যান্ডটা আবার তার আগের অবস্থাতে ফিরে আসে। শুধু রাবার ব্যান্ড নয়, যে কোনো পদার্থকে যখন আমরা একটা বাইরের বল প্রয়োগ করে তাকে বাড়ানো, ছোট বা তার আয়তনে পরিবর্তন, এরকমের কিছু একটা পরিবর্তন করি, তখন পদার্থটা তার সহজাত ধর্মের জন্য ওই যে আমরা বাইরের থেকে যে বল প্রয়োগ করে তাকে আকার আয়তনে পরিবর্তন করতে চাচ্ছিলাম, সেই পরিবর্তনটাতে একটা বাধা দেয় এবং আমরা ওই বাহ্যিক যে বলটা সেইটাকে সরিয়ে নিলে সে তার আবার আগের অবস্থায় বা আয়তনে ফিরে আসে। পদার্থের এই সহজাত ধর্মটাকেই স্থিতিস্থাপকতা বলে। একবার বলছি, স্থিতিস্থাপকতা কাকে বলে? কে বললে যে ধর্মের জন্য কোনো পদার্থ বাইরের থেকে প্রযুক্ত বলের দ্বারা বস্তুর আকার ও আয়তনের বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং ওই প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুকে তার পূর্বের আকার বা আয়তনে ফিরিয়ে আনে, সেই ধর্মটাকেই আমরা পদার্থের স্থিতিস্থাপকতা বলব। এখন পদার্থের স্থিতিস্থাপকতা এমন হবে, সেইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, সেখানে কোনো অপদ্রব্য আছে কিনা তার উপরে, অপদ্রব্যের প্রভাবের উপরে নির্ভর করে। কেমনভাবে নির্ভর করে না, কোনো বস্তুর সাথে যদি অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয়, তাহলে ওই ধাতুটার কোনো ধাতুর সাথে অপদ্রব্য মিশিয়ে দিলে সেই ধাতুটার স্থিতিস্থাপকতার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তাছাড়া প্রযুক্ত বলের প্রভাবের উপরে নির্ভর করে। কেমনভাবে নির্ভর করে না, কোনো ধাতুকে যদি বল প্রয়োগ করে আমরা বারবার বিকৃত করতে থাকি, তাহলে ধাতুটার স্থিতিস্থাপকতা কিন্তু কমে যায়। তাছাড়া উষ্ণতার উপরেও স্থিতিস্থাপকতার মান নির্ভর করে। কেমনভাবে করে না, সাধারণত উষ্ণতা বাড়লে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায় এবং উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বেড়ে যায়। তবে ব্যতিক্রম হলো ইনভার, এটা ধাতু যার স্থিতিস্থাপকতা উষ্ণতার সাথে কোনো পরিবর্তন হয় না। তাছাড়া স্থিতিস্থাপকতা পদার্থের অবস্থার উপরেও নির্ভর করে। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি হয়, তরল বা গ্যাসের ক্ষেত্রে স্থিতিস্থাপকতাটা কম হয়। এখন দুটো বস্তুর মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি, কার স্থিতিস্থাপকতা ধর্মটা কম, আমরা কিভাবে বুঝবো না, একই পরিমাণ বিকৃতি ঘটানোর জন্য যে পদার্থে আমাকে বেশি পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করতে হবে তাকে, তার স্থিতিস্থাপকতাটা আমরা বেশি বলবো। কারণ কি না, স্থিতিস্থাপকতা ধর্মটা হচ্ছে এই যে আমরা পরিবর্তন করতে চাই, সেই পরিবর্তনটাকে বাধা দেওয়াটাই হলো স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে যাকে সহজে পরিবর্তন করে নিয়ে যাচ্ছে, তার মানে হলো তার স্থিতিস্থাপক মানে তার বাধা কম, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা কম। আর যাকে সহজে বিকৃত করা যাচ্ছে না, অর্থাৎ তার বাধাটা বেশি, অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি। তো সেই ক্ষেত্রে যদি একটা ইস্পাত আর রাবারের মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি না, ইস্পাতের স্থিতিস্থাপকতা হলো বেশি। কারণ একই পরিমাণ বিকৃতি ঘটানোর জন্য রাবারের তুলনায় ইস্পাতে আমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। এখন তাহলে আমরা কি হলো, যে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য আমরা যদি বাইরের থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই একটা পরিবর্তনের চেষ্টা করি, তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম সেই চেষ্টাটাকে বাধা দেয়। আর আমরা যে বলটা প্রয়োগ করে তাকে এই যে পরিবর্তনগুলো ঘটিয়েছিলাম, সেইটা সরিয়ে নিলে সেইটা তার আগের অবস্থাতে ফিরে আসে। তবে তার মানে কি, মানে আমি যত খুশি বল প্রয়োগ করে তাকে বাড়াতে থাকি একটা রাবারের ব্যান্ডকে, সে কি ওই বাড়তেই থাকবে বা ওই তুলে নিলে কি তার আগের অবস্থায় ফিরে আসে? আমাদের বাস্তব অভিজ্ঞতায় কিন্তু আমরা দেখি যে না, একটা নির্দিষ্ট সীমা থাকে, সেই সীমা পর্যন্ত বাড়ালে সে তার আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু তার চেয়ে বেশি অবস্থায় যদি আমরা ওই বানটাকে বাড়িয়ে দিই, তাহলে সে যদি কিছুটা ফিরেও আসে, কিন্তু পুরোপুরি আগের অবস্থায়
ফিরে আসতে পারে না। তার মধ্যে কিছুটা বিকৃতি থেকে যায়। অনেক সময় কি হয় যে সেইটা আবার যদি আবার খুব বেশি তার উপরে বল প্রয়োগ করে দেওয়া হয় তাহলে বস্তুটা ছিঁড়ে বা ভেঙে যেতেও পারে। এখন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি হলো না, আমি যদি কোনো বস্তুতে যে কোনো মানের বলই প্রয়োগ করি না করে তাকে বিকৃত ঘটাই না কেন, বিকৃত ঘটানো মানে কি হলো, তার আকার বা আয়তনের বা উভয়েরই পরিবর্তন ঘটানো। তো আমরা যে কোনো মানের বল দিয়ে তার বিকৃতি ঘটালেও আমি ওই প্রযুক্ত বলকে সরিয়ে নিলে বস্তুটি যদি তার আগের ঠিক অবস্থায় ফিরে আসতে পারে তাহলে আমরা ওই বস্তুটাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে আমি যত বল দ্বারাই তাকে বিকৃত করি না কেন, প্রযুক্ত বলটাকে সরিয়ে নিলে সে তার আগের অবস্থায় ফিরে চলে আসবে। আর পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলবো না, যেখানে তুমি খুব সামান্য বল দিয়ে তাকে বিকৃত করলেও বস্তুটা কিন্তু তার আগের প্রযুক্ত বল সরিয়ে নিলে তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, অর্থাৎ তার ওই বিকৃতিটা থেকেই যায়। সেই রকম বস্তুকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। তবে বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে কিছু হয় না, এইগুলো মানে আমাদের কল্পনা মাত্র। তবে মাখন বা কাদামাটিকে আমরা অনেকটাই পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে ধরে নিতে পারি, কারণ এদের খুব অল্প বল প্রয়োগ করে বিকৃতি ঘটানো যায় এবং বিকৃতিটা সাধারণত থেকেই যায়। আর দৃঢ় বস্তু কাকে বলে, একান্ত দৃঢ় বস্তু কাকে না, প্রযুক্ত বাহ্যিক বলের যে কোনো মানের জন্য যদি কোনো বস্তুতে আকার বা আয়তনের কোনো পরিবর্তন করা না যায়, মানে আমি যত খুশি তার উপর বল প্রয়োগ করি না কেন বস্তুটির কোনো আকার আয়তনের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে ওই বস্তুকে আমরা বলবো একান্ত দৃঢ় বস্তু। এবারে বা পূর্ণ দৃঢ় বস্তু। তবে আদর্শ পূর্ণ দৃঢ় বস্তুর ধারণাটা হলো কাল্পনিক, তবে কাঁচকে আমরা প্রায় পূর্ণ দৃঢ় বস্তু বলে ধরে নিতে পারি। তাহলে আমরা দেখলাম যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে সাধারণত কিছু হয় না। বেশিরভাগ বস্তুই হলো আংশিক স্থিতিস্থাপক। এই আংশিক স্থিতিস্থাপক বস্তু মানে কি, মানে যাদিকে একটা বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, সীমার মধ্যে বলটা প্রয়োগ করলে তাদেরকে আমরা তার পূর্বের অবস্থাতে ফিরিয়ে আনতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। কিন্তু তারপরে যদি মানে তার চেয়েও বেশি বল প্রয়োগ করলে বস্তুটা কিন্তু তার আগের অবস্থায় আমরা পুরোপুরি ফিরিয়ে আনতে পারবো না। সেরকম বস্তুকে আমরা বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু। তাহলে বেশিরভাগ বস্তুই হলো আংশিক স্থিতিস্থাপক। তাহলে আংশিক স্থিতিস্থাপক বস্তু মানে সেখানে একটা বলের ঊর্ধ্বসীমা থাকবে, যেই ঊর্ধ্বসীমার মধ্যে বলটা প্রয়োগ করলে বস্তুটাকে আমরা তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। ওই প্রযুক্ত বলের ওই যে প্রযুক্ত বলের যে ওই নির্দিষ্ট ঊর্ধ্বসীমা, যত মানে যে সীমা পর্যন্ত ওই বাহ্যিক বলটা প্রয়োগ করলে বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, অর্থাৎ বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তুটা ঠিক তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটাকে প্রযুক্ত বলের ওই যে সীমাস্থ মানকে সেইটাকে বলা হবে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক সীমা। এখন আমরা আলোচনা করবো যে বস্তু বিকৃতি বলতে কি না। আমরা বললাম যে একটা স্থিতিস্থাপক বস্তুর উপরে যদি বাইরের থেকে আমরা সীমিত বল প্রয়োগ করি তাহলে কি হয়, ওই স্থিতিস্থাপক বস্তুটার আমরা দেখি যে বিভিন্ন অংশে একমাত্র পূর্ণ দৃঢ় বস্তু বাদ দিয়ে বাকি যে কোনো বস্তুতেই কি হবে, আমরা বাইরের থেকে বল প্রয়োগ করলে ওই বলের প্রভাবে বস্তুটার বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটবে, অর্থাৎ বস্তুটার আকার আয়তনের একটা পরিবর্তন ঘটবে। তো এই যে ঘটনাটা, এইটাকে আমরা বিকৃতি বলি। তাহলে এবং এই বিকৃতি কতটা হলো সেইটা আমরা কিভাবে পরিমাপ করি না, প্রতি একক মাত্রায় মাত্রা পরিবর্তন দ্বারা। মাত্রায় একক মাত্রায় মাত্রা পরিবর্তন বলতে কি না,
ধরো আমি একটা বস্তু লম্বা ছিল, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল, বাইরে যে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যটাকে বাড়ানো, তাহলে কি হলো, তার প্রতি একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য পরিবর্তন হলো সেইটাই হলো তার বিকৃতির পরিমাণ। একক দৈর্ঘ্য মানে ধরো 10 সেন্টিমিটার ছিল, তাহলে তাকে আমি আরও বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার বাড়িয়েছি, তাহলে 10 সেন্টিমিটারে বেড়েছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে কত বললো, 1/10 সেন্টিমিটার, মানে হলো 1 মিলিমিটার। তাহলে ওই যে 1 সেন্টিমিটারে কতটা, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, ওই ওইটাই হলো তার বিকৃতির পরিমাণ। আবার সেই যে বস্তুটা যদি কি হয়, একটা ধরো ফুটবল, তার একটা কি আছে, নির্দিষ্ট আয়তন আছে, তার উপরে বল প্রয়োগ করে চারদিক থেকে সমান মানের লম্ব বল প্রয়োগ করার ফলে বলটাকে আমরা চিপে কি করেছি, একটু ছোট করেছি, তার মানে তার আয়তনে একটা পরিবর্তন হলো। তখন ওই প্রতি একক আয়তনে কতটা আয়তনের পরিবর্তন হলো সেইটাও তার বিকৃতির পরিমাপ। সেই জন্য দৈর্ঘ্য না আয়তনটাকে আমরা এক কথায় মাত্রা বলে দিচ্ছি, যে প্রতি একক মাত্রায় কতটা মাত্রা পরিবর্তন হয় সেইটা দ্বারা আমরা বিকৃতির পরিমাপ করি। তাহলে বিকৃতি হলো মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। ধরো যদি দৈর্ঘ্য দিয়েই আমরা বলি, তাহলে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হলো বাই প্রথমে কতটা দৈর্ঘ্য ছিল তাদের অনুপাত। এবং দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় বিকৃতির কিন্তু কোনো একক নেই। এরপরে পীড়ন জিনিসটাকে না, বাইরের থেকে বল প্রয়োগ করে স্থিতিস্থাপক বস্তুকে যখন আমরা বিকৃত করি, তখন বস্তুর মধ্যে তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। মানে বস্তুর ভিতরে ভিতরে নিজের থেকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যেইটা আমি যে প্রচেষ্টা তাকে বিকৃত করা, সেই প্রচেষ্টাটাকে বাধা দিতে থাকি। এবং আমি ওই বাহ্যিক বলটাকে সরিয়ে নিলে ওই ভিতরের আভ্যন্তরীণ বলটা কিন্তু সঙ্গে সঙ্গে সেখানেও সরে যায় না, ওই আভ্যন্তরীণ বলটা কাজ করতে থাকে, নিয়ে সেই আভ্যন্তরীণ বলের প্রভাবে বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসে। বস্তুটা আগের অবস্থায় ফিরে এলে তার তখন ওই আভ্যন্তরীণ বলটার কাজ করা বন্ধ করে। তো বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, সেইটাকেই তার পীড়ন বলা হয়। তাহলে সোজা কথায় পীড়ন কি না, যখন আমরা বাহ্যিক বল প্রয়োগ করে কোনো স্থিতিস্থাপক বস্তুতে একটা তার বিকৃতি ঘটাতে চাই, তখন তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুটার অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যেইটা তার এই প্রচেষ্টাটাকে বাধা দেয়, এবং আমি বাহ্যিক বলটাকে সরিয়ে নিলে ওই বলটা বস্তুটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চায়। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে এই যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কাজ করছে, সেইটাকেই তার পীড়ন বলা। পর মানে হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি, তাহলে পীড়নটা বিকৃতির সমানুপাতিক হবে। অর্থাৎ যত আমরা পীড়ন বাড়াবো, সমানুপাতিক হারে বিকৃতি ঘটবে। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি বা পীড়ন বা বিকৃতির অনুপাতটা তাহলে কি হবে, একটা ধ্রুবক। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বললে কি বলবো, আমরা বলবো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে থাকি। এখন আমরা বাহ্যিক বলটা কেমন ভাবে প্রয়োগ করছি তার উপরে ভিত্তি করে বিকৃতি 3 রকমের হতে পারে: অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি আর কিন্তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, যদি আমরা কোনো বস্তুতে এমনভাবে বল প্রয়োগ করি যে বস্তুটার আকার বা আয়তনের কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র বস্তুটার একটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটল, তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো সেইটাকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বরাবর বিকৃতি। যেমন দেখো, এখানে প্রথমে ধরো একটা রড ছিল, তার দৈর্ঘ্য ছিল বড় হাতের এল, তো তার উপরে এই যে আমরা একটা টান দিতে তার দৈর্ঘ্যটা এল থেকে একটু বেড়ে গেছে, বেড়ে যেয়ে ধরো এল প্লাস
ছোট এল হয়েছে। তাহলে ওই প্রতি একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য বাড়লো ছোট এল, আর প্রথমে কত ছিল বড় এল, এদের যে অনুপাত সেইটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। তারপরে থাকলো আয়তন বিকৃতি। যদি আমরা বস্তুর উপর সব দিক থেকে অভিলম্ব বল প্রয়োগ করি, মানে অর্থাৎ বস্তুর সঙ্গে লম্বভাবে যদি বল প্রয়োগ করতে থাকি, তাহলে বস্তুর কি হয়, আকারের কোনো পরিবর্তন না হয়ে বস্তুটার একটা আয়তনের পরিবর্তন হয়। যেমন এখানে দেখো 1 নম্বরে একটা গোল বলের কথা ছিল, আমরা চারদিক থেকে লম্ব বল প্রয়োগ করার পরে ওই বলটা একটু ছোট হয়ে গেছে, নিয়ে 2 নম্বরের মতো হয়েছে। বলটা গোল ছিল, গোলই আছে, অর্থাৎ আকার কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র তার আয়তনকে একটু কমে গেছে। আমরা যদি ধরি প্রথমে ওর আয়তন ছিল বড় হাতের ভি, এবং 2 নম্বর ক্ষেত্রে আয়তনটা হলো বড় হাতের ভি মাইনাস ছোট হাতের ভি, তাহলে তার ওই আয়তন পরিবর্তন ছোট হাতের ভি বাই প্রথমের আয়তন বড় হাতের ভি, এই যে অনুপাতটা সেইটা হলো তাদের আয়তন বিকৃতি। আর কিন্তন বিকৃতি কি না, যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন, কোনো বস্তুর উপর এমনভাবে বল প্রয়োগ করা হয় যে যাতে করে তার আয়তনের কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকারের পরিবর্তন হয়, তাহলে আমরা তার প্রতি ওই যে একক মাত্রায় যে মাত্রা পরিবর্তন ঘটলো সেইটাকে তার কিন্তন বিকৃতি বলবো। যেমন ধরো এই যে প্রথমে একটা ধরো দেশলাইয়ের খাপের মতো ছিল, যেটা একটা কি হলো আয়তঘনকার, আমরা তার নিচটাকে একটু হাত দিয়ে চেপে যদি উপরের তলটাতে একটা স্পর্শকীয় বল প্রয়োগ করি, তাহলে আমরা দেখব যে এই যে ড্যাশ ড্যাশ লাইন দিয়ে ঘেরা এই যে পোর্শনটা এই রকম ধরনের কি হয়ে যাবে, অর্থাৎ রম্বসের মতো ওই বর্গক্ষেত্র থেকে তার যে একটা সাইডের তলটা সেটা দেখতে রম্বসের মতো হবে। তার আয়তনের কোনো পরিবর্তন না হলেও তার আকারটা দেখো বর্গক্ষেত্র থেকে রম্বস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তার যে প্রথমের একটা সাইড আর এই যে দ্বিতীয় যে সাইডটা পরস্পর যতটা কোণ করে বাঁধলো, অর্থাৎ এই যে বাহুটা বেঁকে গেল কিছুটা, এই যে যতটা কোণ করে বাঁধলো সেই থিটা কোণটাই হলো সেখানে বিকৃতির পরিমাণ। তাহলে আমরা দেখলাম বিকৃতি 3 রকমের, অর্থাৎ ওখানে পীড়নও 3 রকমের হবে। তাহলে পীড়ন হবে অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কিন্তন পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন কি না, যখন অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানো হচ্ছে মানেই তার অভ্যন্তরে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। ওই প্রতি একক ক্ষেত্রফলে অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানোর সময় যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় প্রতি একক ক্ষেত্রফলে, সেইটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। সেরকমভাবে আয়তন বিকৃতি ঘটানোর সময়ও সেখানে একটা নিশ্চয়ই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, যেইটা তার ওই আয়তন বিকৃতি ঘটানোর প্রচেষ্টাতে বাধা দিবে। তো প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই যে প্রতিক্রিয়া বল, যেটা ওই আয়তন বিকৃতি ঘটানোর জন্য উদ্ভূত হয়েছে, তো সেইটাকে তার আয়তন পীড়ন বলা হবে। একই রকমভাবে কিন্তন বিকৃতি ঘটানোর সময় কোনো বস্তুতে যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, তো তার তলের প্রতিকক ক্ষেত্রফলে ওই যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সেইটাকে বলা হবে কিন্তন পীড়ন। এখন আবার স্থিতিস্থাপক সীমা অনুসারে পীড়ন আর বিকৃতির অনুপাত সমানুপাতিক, অর্থাৎ পীড়ন আর বিকৃতির অনুপাত একটা ধ্রুবক, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুবক হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওই যে ধ্রুবক, ওই ধ্রুবকটাকে বলা হয় বস্তুর উপাদানের ইয়ং গুণাঙ্ক। সেই রকমভাবে আয়তন বিকৃতি বা আয়তন পীড়নের অনুপাতটাও, আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাতও একটা ধ্রুবক হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওই যে ধ্রুবক, সেই ধ্রুবককে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। একই রকমভাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তন পীড়ন কিন্তন বিকৃতির অনুপাতও একটা ধ্রুবক হওয়ার কথা। ওই যে ধ্রুবক, ওই ধ্রুবককে বলা হবে বস্তুর উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক। এরপর আচ্ছা প্রসঙ্গত একটু বলে রাখি যে আমরা বলেছিলাম যে পীড়ন কি না, বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আভ্যন্তরীণ বল ক্রিয়া করে সেইটা হলো তার হচ্ছে পীড়ন। এখন বস্তুর ভিতরে ঢুকে তো আমরা কতটা আভ্যন্তরীণ বল কাজ করছে সেটা তো আমাদের পক্ষে মাপা সম্ভব নয়। তবে তাহলে আমরা মাপবো কিভাবে পীড়নটাকে না, যেহেতু ওই আভ্যন্তরীণ বল বাহ্যিক বলের সমান, আমি যতটা বাইরের থেকে বল দেবো ততটাই আভ্যন্তরীণ বল সৃষ্টি হবে। কারণ যদি কম বেশি হয়, যদি কম হয় আভ্যন্তরীণ বলটা
বাহ্যিক বলের চেয়ে কম হয়, তাহলে আমরা বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তুটাকে ঠিক তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না, কিছুটা আগেই সে থেমে যাবে। আর যদি বেশি হয় তাহলে কি হবে, আগে যা ছিল তার চেয়েও বেশি উল্টো দিকে তার বিকৃতি ঘটে যাবে। তাহলে কি হলো, যেহেতু হয় না, বস্তুটা তার ঠিক আগের অবস্থাতেই ফিরে আসে, তার মানে আমরা বাইরের থেকে যতটা বল বাহ্যিক বল দিই ততটাই আভ্যন্তরীণ বল সৃষ্টি হয়। সেই জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্র বলে যতটা আমরা বাহ্যিক বল দেব সেইটা দিয়ে আমরা কি হয় পীড়নের পরিমাপ করে থাকি। এরপর আমরা আলোচনা করব স্থিতিস্থাপক ক্লান্তি সম্পর্কে। দেখো, আমরা যখন ওই স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলতে গিয়ে না, সেখানে একটা বলেছিলাম যে প্রযুক্ত বলের প্রভাবের উপর নির্ভর করে। তো কি না, কোনো বস্তুকে যদি আমরা বিরামহীনভাবে মানে অনবরত, আমি কোনো রেস্ট দিচ্ছি না, বারবার বিকৃত করতে থাকছি, তবে বিকৃতিটা আমি স্থিতিস্থাপক সীমার মধ্যেই করছি, তাহলে স্বাভাবিক নিয়মে বস্তুটা যেহেতু স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃত করা হয়েছে, তাহলে বাহ্যিক বল সরিয়ে নিলে তার থেকে আগের অবস্থায় ফিরে আসার কথা। কিন্তু যদি আমি তাকে কোনো রেস্ট না দিয়ে বারবার এই ঘটনাটা করতে থাকি, তাহলে দেখবো আমরা তার স্থিতিস্থাপক ধর্মের অবনতি হচ্ছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলেও সে আর পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। বা অনেক সময় হতে হয় যে বারবার করার ফলে কি হলো, সেই জিনিসটা ভেঙে গেল বা ছিঁড়ে গেল, অথচ সে স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল, স্বাভাবিকভাবে তার এরকমের হওয়ার কথা ছিল না। এই যে ব্যাপারটা, এইটাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি। এখন ওই বস্তুকে মানে জানো, সে বারবার তাকে ওই একই কাজ করানোর ফলে সে ক্লান্ত হয়ে গেছে। ধরো তোমাকে একটা মাকে বলা হলো তুমি এক পাক দৌড়াতে, তুমি সুন্দর দৌড়াতে পারো, তোমাকে বলা হলো, তুমি এলে, তোমাকে আবার বলা হলো আরেক পাক দৌড়াও, সেইটা হয়তো তুমি করে দিলে, তারপরেও আবার তোমাকে না থামিয়ে বলা হলো আরেক পাক দৌড়াও। তাহলে কি হয়, আমরা ক্লান্তির জন্য কাজটা এমনিতে এক পাক মাঠটা আমরা দৌড়াতে পারলেও আমরা ক্লান্ত হয়ে যাওয়ার জন্য সেটা করতে পারি না। আমাকে যেমন কিছুক্ষণ রেস্ট দিলে তারপরে যদি বলা হয় যে তুমি আবার দৌড়াও, আমরা দৌড়াতে পারবো, সেরকম যে ওই বস্তুটাকেই যদি আমরা আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে যদি তার মধ্যে আবার যদি ওই সীমার মধ্যে যদি বিকৃত ঘটায়, সে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু সে মাঝে ওই রেস্ট না পাওয়ার জন্য, বারবার করার জন্য সে কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসতে পারছিল না। তো এই ঘটনাটাকে আমরা স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ বলি। এবারে অসহভাব জিনিসটা কি না, কোনো বস্তুতে আমরা যদি একটা ধরো বল প্রয়োগ করছি, প্রয়োগ করতেই থাকছি, তাহলে ওই বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই বলটাকে আমরা অসভার বলবো ওর ক্ষেত্রে। মানে ওই ভারটাকে সে সহ্য করতে পারবে না, সে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। আর অসহ পীড়ন কি না, কোনো বস্তুতে আমরা অসহ ভার দিলে সেই সময় বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে প্রতি একক ক্ষেত্র বলে, সেইটাকেই তার অসহ পীড়ন বলবো। এরপর হলো স্প্রিং এর বল দেবো। স্প্রিংও একটা স্থিতিস্থাপক বস্তু, কারণ আমরা দেখেছি স্প্রিংকে টানলে স্প্রিং বেড়ে যায়, আবার ছেড়ে দিলে তার আগের অবস্থায় চলে আসে। তো স্প্রিং এর বল দেবো কি না, একটা স্প্রিং এর এক প্রান্তকে কোনো আটকে যদি অপর প্রান্তে আমরা প্রসারক বল বা টান প্রয়োগ করি, তাহলে আমরা দেখেছি স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে যায়। এখন যে পরিমাণ বল দিলে ওই স্প্রিংটার দৈর্ঘ্যটা একক পরিমাণ বাড়বে, সেই পরিমাণ বলকেই ওই স্প্রিংটির বল দেবো বলা হয়ে থাকে।